আমার এই বড় ছেলের কাছে 50 টাকা দিয়ে আসছে এই ছোটো ছেলের চুল কাটানোর জন্য। যখন বড় ছেলেরে বলছে যে ছোটো ছেলের চুল কাটানোর জন্য, আমি বলছি যে না, আজকে বড় ছেলে চুল কাটাবেন, আজকে আপনি যাইয়া ছেলের চুল কাটাই নিয়ে আসবেন। তারপর হে বললো যে না, আমি বাইরে যাব, আজকে আমি সকালবেলা আমি আজকে রুটে বইয়া ছাত্রদের সাথে নামাজ পড়বো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ছাত্রদের সাথেই নামাজ পড়েন, সব জায়গায় আল্লাহর জায়গা, যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো। কয় হ্যাঁ, আজকে আমি নামাজ পড়বো। আমি এবার বললাম কি, আপনার পাঞ্জাবি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে, আপনি নামাজ পড়েন, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে এইটা কইয়া পরে আমার সাথে 9টা বাজে কয় খাবার হয়েছে? আমি বলি হ্যাঁ খাবার হয়েছে। কয় আমার না খিদা লাগছে, আমাকে ভাত দাও। তারপর আমি আমার এই ছোটো ছেলেকে নিয়ে তারপরে ভাত খাইতে বইছি। তারপর আমার স্বামীরও ভাত দিছি, আমিও ভাত খাইতেছি, আর এই বাচ্চারও ভাত দিছি। তারপর আমার স্বামীর ভাতে মুরগি রান্না করছে, গোস্ত উড়াইয়া দিছি। আমার স্বামী গোস্ত খায় নাই, একটু করে গোস্ত খাইছে, এই ছেলের পাতে উড়াইয়া দিছি, আমার পাতে উড়াইতেছে। কয় আমার গোস্ত খাইতে ভালো লাগে না, তুমি আমার জন্য একটু শাক ভাজি করতে পারতা না? আমি কি বাজারে গেছি, শাক তো পাই নাই। কয় আচ্ছা, তাই আমি আজকে যাত্রাবাড়ি যাবো, যাই আমি শাক পাতা নিয়ে আসবো, তরু তরকারি নিয়ে আসবো। কয়দিন তো আমার তো কাজ হয় না, আমরা তো একদিন কাজ না করলে আরেকদিন খাইতে খাবার পাই না। এবার আমি বললাম যে এই গ্যাঞ্জামের মধ্যে আপনার যাত্রাবাড়ি যাইতে হইবে না। কয় যামু, যদি কপালে মরণ থাকে মরবো, হ্যাঁ, এই লেগে ভয় করে কোনো লাভ নাই, আজকে আমি যাত্রাবাড়ি যাবো। এই কইয়া তারপরে ওই ভাত ওই এক টুকরো গোস্ত দিয়ে খাইছে, আর গোস্ত আমার পাতে উড়িয়ে দিছে, ছেলের পাতে উড়িয়ে দিছে। আমি বললাম কি, আপনার একটা জিনিস দিলে খান না? কয় আচ্ছা তোমরা খাও। তারপর আবার বলা ধরছিল যে আমি তো রোডে ঘাটে থাকি, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না, তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা। এবার আমি বললাম কি, আপনি এইসব কথা কেন বলেন? আপনি এসব আজে বাজে কথা বললেন না, আজে বাজে কথা শুনতে ভালো লাগে না। এই বইলা তারপরে 9টা বাজে দরজার সামনে যখন গেছে, কখনো আমারে বলে যে করছে, আমি যাই। আমি কই আচ্ছা যান, তাড়াতাড়ি আইসেন। কয় আচ্ছা ঠিক আছে। কিন্তু তারপর আর সে আমার বাসায় আর জীবিত ফেরত আসে নাই। তারপর তার নিয়ে আসি, যাত্রাবাড়িগুলি নিয়ে যাই লাশ 11টা, সাড়ে 11টা বাজে। আমার স্বামীর মোবাইল দিয়েই একটা লোকে ফোন কইরা আমাকে বলে, প্রথম ফোন দিয়েছে আমার ননদের কাছে, আমার ননদের কাছে ফোন দিয়েছে, দিয়ে হ্যার কাছে ডাইরেক্ট বলছে যে আপনার ভাই গুলি খেয়ে মারা গেছে। আমার নন্দে থাকে গ্রামে, দেশের বাড়ি বরিশাল। তারপর হে ওই কথাটা হই না, হে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর হ্যাঁ মেয়ে ফোনটা আছে দইরে বলে যে আপনার এটা আজে বাজে কী কথা বলেন, সকাল 8টা বাজে আমার মামা আমার মার সাথে কথা বলছে। কয় হে এবার কয় কি করছে, এইভাবে এমন কথা বলে। এবার কয় কি না, হে গুল্লি খাইছে, হে আহত হয়েছে, তারে আইয়ে তোমরা নিয়ে যাও। এরপরে হেয়ার কাছে আর ফোন দেয় না। হে বললো যে আমি তো থাকি গ্রামের বাড়ি, আমি কিভাবে যাব? দেখেন ওখানে সুজন লাইজু নামে সেভ করা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দাম। তারপরে খুঁজতে আমার নাম্বারটা পাইছে বুঝি, সেই লোকে পাইয়া তারপরে ওই লোকে আমার কাছে ফোন দিয়েছে। পরে আমি দেখি মোবাইলটা বের করে দেখি যে আমার স্বামীর নাম্বার। তারপর আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলছি, এখন দেখি অন্য মানুষের কণ্ঠ। তারপর আমি বললাম যে আপনি কি? কয় এইটা কার নাম্বার? আমি বলি আমার স্বামীর নাম্বার। তারপর কয়ই করছে, আপনার স্বামী যাত্রাবাড়ি গুলি খেয়েছে, আপনি আপনার স্বামীর নেন আইয়া। আমি এরপর আমি চেক করে দিয়ে বললাম যে আপনি কী করেন? আমার সুস্থ স্বামী বাসা দিয়ে বের হয়েছে, আমার স্বামী গুলি খেয়েছে। কয় হ্যাঁ। এই যে বলছে, পরে আমি আমার ছেলেরে বলি, সুজন তোমার বাবা বলে গুলি খেয়েছে, যাত্রাবাড়ি আছে, তাড়াতাড়ি চলো। তারপর আমার ছেলে বলে কি বললো মা? আমি কই হ্যাঁ আমার বাবা গুলি খেয়েছে। তারপর ছেলে বললো, আমি কই এই দেখো তোমার বাবার নাম্বার দিয়েই আমার কাছে এক লোকে ফোন দিয়েছে। তারপর আমার ওই বড় ছেলে আবার ফোন দিয়েছে ওই নাম্বার, আর বাবার নাম্বারই ফোন দিয়েছে। আমার বড় ছেলের কাছে ওইটা বলছে। তারপর মনে করেন রারবা কৃষ্ণানের লগেই থাকে। আমার ওই ছেলে বলে যে মা তোমার যাইতে হবে না, আমি অনেক কান্না করতে আসি। আমার আশেপাশের লোক সবাই দৌড়াইয়া আসছে পরে। তারপর আমার ছেলে বলে কই তোমার মায় কান্নে করে গেলি? কয় আমার আব্বু বলে গুলি খাইছে। এবার আপনি চিন্তা করেন না, হাতে পায়ে কোনো অনেক গুলি লাগছে, যান যাইয়ে নিয়ে আসেন যাইয়া। তারপর আমি ছেলে লিয়েছিলাম, আমার বলে যে না তোমার যাইতে হবে না, আমি যাই আমার আব্বুকে নিয়ে আসবো। আমি কই না আমি যাবো, আমি তোমার আব্বুরে দেখবো, এর লাগে কথা না বললাম ভালো লাগবে না, আমি বাসায় থাকতে পারবো না। তারপরে গেছি যাইয়া, তারপর রোডে বের হয়েছি পরে কোনো রিস্কা আল্লাহ যাত্রাবাড়ি আসতে চায় না গ্যাঞ্জামের কারণে।
তারপরে সাইডে রিস্কার পরে আর একটা রিস্কা লাই পরে শিখে আমি কই কি ভাই একটু লন, আমার স্বামী না যাত্রাবাড়ি গুলি খাইছে, আমার স্বামী রেজাই আমার আনতে হইবে, আপনি একটু লন, আমাদের কোনো সমস্যা হবে না, আমি আছি। তারপর ওই রিস্কালাটা আমার লইয়া গেছে। তারপর তো যাইয়ে দেখি কি একটা দোকানে নিয়ে ফার্মেসির ভিতরে রাখছে, ফার্মেসির শাটার ফালানো পরেই পর আমি যাই উনি খারাইছি পর আমার না সাইডে সরাই দিয়েছে, কয় কি তুমি ঢোকো, আমার ছেলেরে কয়। আমার ছেলে তো ভাবছে যে আমার বাবা গুলি খেয়েছে। তারপর আমার ছেলে ঢুকছে, আমি এখন বাড়ির পাশে রোডের কিনারে বসে কান্না করতে আসি। তারপর আমার ছেলে ওই ভিতরে ঢুকেই দেখে বাবা বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। আমার ছেলে ওই অবস্থায় দেখে একটা চিৎকার মারছে, ওই চিৎকার আমি বাইরে গুনে শুনছি। শোনার পরে তারপরে আমিও চিৎকার মারছি, চিৎকার মাইরা তারপর আমি অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছি। তারপর ওখানে ফ্যামিলি বাসা ছিল, এরা এসে আমার নিয়ে গেছে অনেক লোকেরা ভিতরে। এখন আমার ছিল ওখানে ভাই কান্না করে, আমি ভিতরে ভাই কান্না করি। এখন ওই ফার্মেসি এলা এগুলো আবার ওখানের লোকেরা হুমকি দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি ফার্মেসি বন্ধ করো, না হলে তোমার ফার্মেসিতে আগুন ধরাই দেবো। তারপরে ফার্মেসিওয়ালাই বলতে আছে আপনারা কান্না করেন, পরে আগে আপনি স্বামীকে নিয়ে যান, নাহলে আপনার স্বামীকে আমরা রাখতে পারবো না, শেষে আপনিও পাইবেন না, আমরা রাখতে পারবো না। তারপরে এখন কি করবে, ছেলে কোনো জায়গায় ভ্যান গাড়ি পায় না, এবার অনেক কষ্ট করে একটা ভ্যান নিয়ে আসছে। আর সেইবার এই ভ্যানে কইরা আমার স্বামীর মাঝখানে শোয়াইছে ভ্যানে, আমার ছেলে বসে এক সাইডে, আমি বসে এক সাইডে। আমার বুকের ভিতরে জানেন না একটা পাথর চাপা দিয়া তারপর আমার স্বামীকে নিয়ে তারপর আমি বাসায় আসছি। বাসায় এইটা আইসা মনে করেন অনেক লোক আমার বাসার সামনে জড়ো হয়ে গেছে। তারপরে আমার স্বামীর কি করবো, সবাই কয় কি বাইরের এখানে রাখো। আমি কই না, আমার স্বামী সকালে 9টা বাজে বাইরে এসে, ভালো মানুষ সুস্থ মানুষ, আমার স্বামীর বাইরে রাখবো কি লেগে, আমার স্বামীর ভিতরে উঠবো, আমার স্বামী ভিতরে বইয়ে ঘুমাইবো খানে। এবার সবাই কয় না নিচে শোয়াইছি। পরে জানেন না আমার রুম বাইসা গেছে, একটা বিছানার চাদর সব তো চুপচুপ হয়েই গেছে, রুমও আমার মনে করেন ভাইসা গেছে। এখনো আমার ওয়ার্ডরোবের থাগের ভিতরে আমার স্বামীর রক্ত, তাজা রক্ত এখনো আছে জানেন না। আমার স্বামীর গায়ে যে জামা ছিল সেই জামা খুললে তারপরে মাথায় পেনছে, এইখানে গুলি লাগছে, আমার স্বামীর গিলো সব বলে বাইরে গেছে। অনেক লোকে আমারে বলছে, এরপরে কি করবো জানেন না, অনেক পোলাপান আসছে আমার স্বামীকে নিতে। তারপর আমার ছেলে বললো যে না, আমার বাবাকে এখন দেবো না, আমার বাবাকে কয় কি তোমরা দাও, তোমার বাবাকে নিয়ে মিছিল করবো, তোমরা অনেক টাকা পাবা। এবার আমার ছেলে কয় না, আমার বাবাকে গোসল করাইয়া তারপরে জানাজা দিয়ে তারপরে দিব। এই কইয়া তারপরে মনে করেন আমার স্বামীকে নিয়ে আমরা দেশে চলে গেছি। তারপরে মনে করেন 2 ঘন্টা পরে আমার বাসার ভিতরে অনেক লোকজন ঢুইকা আমার বাসা ভাঙচুর করছে, আমার ঘরে মাল জিনিস সব ভাঙচুর করছে। তারপরে তো মনে করেন আমার স্বামীকে নিয়ে পুরো দেশে নিয়ে মনে করেন দাফন দিয়েছি। যেকালে মনে করেন আমার ছেলে একটু পরে এই ছেলে আসে, আমার 3 বছরের ছেলে আইসা বলে মা বাবা কই, আমি বলি যে তোমার বাবা দেশে। কই বাবা দেশে? আমি তোমার বাবা দেশে। কোন এই কথা আমি কিভাবে শুনবো আমার ছেলে এইভাবে প্রশ্ন করে, এই প্রশ্ন যে সময় করে এই সময় তো মন চায় যে আমি আত্মহত্যা হয়ে মরে যাই। আমার এই ছেলের কষ্ট আমার আর ভালো লাগে না। আমার বড় ছিল মনে করেন এতটা খাওয়া দাওয়া করে না, শরীরের প্রতি কোনো যত্ন নেয় না। বাবা চলে যাওয়ার পরে মা বাবা আমার শেষ টাকা দিয়ে গেছে আমার বাইর চুল কাটানোর জন্য। আমি আর কি বলবো, আমার স্বামী এমন অবস্থায় আমার রেখে গেছে। আর আমার স্বামী যে এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মনে করেন আমরা 3 বেলা পরে 1 বেলা খাইলো, মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে। মনে করেন আমার স্বামী মনে করেন আমার তুই কোনোদিনও 1 রাত কোনো জায়গায় রয় নাই। আর আজকে মনে করেন 1 মাস 22 দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে ছাড়া মনে করেন দেশে রয়েছে। আর আমি আমার স্বামীর দাফন করে 3 দিনের দিন মনে করেন আমি ঢাকা চলে আইছি। আমার মনে করেন বাড়িতে এখন থাকার মতো একটা ঘর নাই যে আমি আমার এই ছেলে মেয়েরে লইয়া আমার স্বামীর কাছে আমি একটু থাকবো কয়দিন, এমন কোনো আমার নাই। আমি কি করবো কোন বাধ্যতামূলক আমার ঢাকা আসতে হয়েছে। আইসা দেখি আমার রুমের সব ভাঙচুর, সব এলোমেলো হয়ে রয়েছে, দরজা ভাঙ্গা 2 খণ্ড কইরা ফেলাইছে। আমি তো কি করবো, আমার এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি মনে করেন ঢাকা থাকি। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীকে যে পুলিশে গুলি করে মারছে আমি এর শাস্তি চাই। আর যে এই পুলিশের গুলি করার অর্ডার দিছে তারও আমি শাস্তি চাই। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ। আপনারা আমার একটুকে আমার হেল্প করবেন।
আর মনে করেন আমার একটা 3 বছরের বাচ্চা আছে, মনে করেন এ তো কিছু বুঝে না, আর তো ভবিষ্যৎ এখন তো শুরুই হয় নাই। কারণ আমি এবারে এর কিভাবে মানুষ করব বাপ ছাড়া? আমিও তো মনে করেন এখন একবারে অসহায় হয়ে গেছি, আমার স্বামীকে